শিক্ষা সমাজের আজকের পর্বের বিষয়বস্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের একেবারে প্রথম অধ্যায়, যেখানে আমরা ধ্বনি ও বর্ণ বা ধ্বনি পরিবর্তনের নিয়ম যে অংশগুলি পেয়ে থাকি, এখানে মূলত স্বরধ্বনির বেশ কিছু প্রকারভেদ রয়েছে। প্রথমেই আমরা স্বরধ্বনি বা স্বরবর্ণের এর আগে একটি পর্বে তোমাদের কাছে আলোচনা করেছি যে বিভিন্ন রকমের গঠনগত বা উচ্চারণের সময়ের অনুসারে বা কিছু উচ্চারণের বিশেষ প্রকৃতি অনুসারে বিভাজনের দিকগুলি। আজকে স্বরধ্বনির যে বিভাজনগুলি আমরা আলোচনা করব বা তোমাদের কাছে তুলে ধরব, সেটি হলো জিহ্বার অবস্থান অনুসারে বিভাজন মুখবিবরের মধ্যে, আবার মুখবিবরের মধ্যে যে শূন্যস্থান থাকে তার আকার অনুসারে বিভাজন, আর ঠোঁটের প্রসারণ বা কুঞ্চন অনুসারে স্বরধ্বনির প্রকারভেদ। তাহলে আমরা প্রথমেই যে জিহ্বার অবস্থান অনুসারে স্বরধ্বনির বিভাজন আলোচনা করব, সেখানে আগে ভালো করে বুঝে নাও যে এর দুটি দিক রয়েছে। এক হচ্ছে জিহ্বার সম্মুখ ও পশ্চাতে অবস্থান অনুসারে বিভাজন, আর এক হচ্ছে 2 নম্বর হচ্ছে যে জিহ্বার উচ্চ ও নিম্নে অবস্থান অনুসারে বিভাজন। এই বিভাজনগুলি তোমাদের হয়তো অনেকেরই খুব বুঝতে অসুবিধা হয়, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে আমরা স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বা কোন স্থানে অবস্থান করছে বা মুখবিবরের মধ্যে কতটা ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে বা ঠোঁটের কি আকার হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে নিজেরা উচ্চারণ করেই মনে রাখবো বা বুঝে নেব। তাহলে কিন্তু সেখানে আমাদের এই বিষয়টা রপ্ত করতে কোনো অসুবিধা থাকবে না। তাহলে দেখো, প্রথমেই আমরা আলোচনা করি যে জিহ্বার অবস্থান অনুসারে, মূলত জিহ্বার অগ্র ও পশ্চাতে অবস্থান অনুসারে বা সম্মুখে ও পশ্চাতে অবস্থান অনুসারে 7টি স্বরধ্বনি অ, আ, হস্যই, হস্য, এ, ও, এ। এই 7টি স্বরধ্বনির মধ্যে মূলত হস্যই, এ, এ, এই 3টি স্বরধ্বনি তোমরা উচ্চারণ করলেই বুঝতে পারবে। হস্যই, এ, এ, এই 3টি স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সম্মুখে এগিয়ে আসে, তাই এই স্বরধ্বনিগুলিকে বলা হচ্ছে সম্মুখ স্বর বা সম্মুখ স্বরধ্বনি। অন্যদিকে দেখব অ, হস্য, ও, এই 3টি স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পশ্চাতে যেন অবস্থান করছে বা পশ্চাতের দিকে যাচ্ছে, তাই অ, হস্য, ও, এই 3টি স্বরধ্বনিকে আমরা পশ্চাৎ স্বর বা পশ্চাৎ স্বরধ্বনি বলে চিহ্নিত করব। বাদ বাকি রইল আ। উচ্চারণ করলেই তোমরা দেখবে যে জিহ্বা পশ্চাতেও নয়, সম্মুখেও নয়, ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু অবস্থান করছে, তাই আকে বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি জিহ্বার সম্মুখ ও পশ্চাতে অবস্থান অনুসারে। তাহলে জিহ্বার সম্মুখ ও পশ্চাতে অবস্থান অনুসারে স্বরধ্বনির আমরা 3টি বিভাজন পেলাম। একটি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি অর্থাৎ হস্যই, এ, এ। আরেকটি দিক হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, যেখানে আমরা দেখেছি অ, হস্য, ও। আরেকটি হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি, যেটা হচ্ছে আ। এরপর আমরা 2 নম্বর বিভাজনে যাই। জিহ্বার উচ্চ নিম্নে অবস্থান অনুসারে স্বরধ্বনির বিভাজন। প্রথমেই আছে উচ্চ স্বর। স্বরধ্বনি 7টির মধ্যে হস্যই, হস্যৌ উচ্চারণ করলেই দেখবে জিহ্বাগ্র যে উচ্চ বিন্দু সেই স্থানে অবস্থান করছে, অর্থাৎ জিহ্বাগ্র মুখবিবরের মধ্যে খুব উচ্চে অবস্থান করছে। এরপর এই কারণেই হস্যই আর হস্যৌকে বলা হচ্ছে উচ্চ স্বর। এরপর এ, ও। দেখা যাচ্ছে যে উচ্চ বিন্দু যে রয়েছে সেই স্থান থেকে 2/3 নেমে আসছে, উচ্চ বিন্দু থেকে 2/3 নেমে আসছে জিহ্বাগ্র, যখন আমরা এ আর ও এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করছি। তাই একে বলছে, এ আর ওকে বলা হচ্ছে জিহ্বার উচ্চ নিম্নে অবস্থান অনুসারে উচ্চ মধ্য স্বরধ্বনি। এরপর দেখো এ, অ, এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বাগ্র মুখবিবরের মধ্যে সর্বনিম্ন যে বিন্দু রয়েছে তার থেকে 2/3 ঊর্ধ্বে অবস্থান করছে, তাই এদেরকে বলছে নিম্ন মধ্য স্বরধ্বনি। এ আর অ
একে বলছে নিম্ন মধ্য স্বরধ্বনি। এরপর রয়েছে আ। আ এই স্বরধ্বনি উচ্চারণের সময় দেখা যাচ্ছে জিহ্বাগ্র সর্বনিম্ন বিন্দুতে রয়েছে, তাই মূলত একে বলা হচ্ছে নিম্ন স্বর। আকে বলা হচ্ছে নিম্ন স্বর। তাহলে জিহ্বার উচ্চ নিম্ন অবস্থান অনুসারে আমরা মূলত দেখলাম স্বরধ্বনির চারটি ভাগ। একটি হচ্ছে উচ্চস্বর, যথা হস্যই, হস্যৌ। উচ্চ মধ্যস্বর মানে যখন জিহ্বাগ্র ওই সর্বোচ্চ বিন্দু থেকে 2/3 নিচে নেমে আসছে মানে জিহ্বাগ্র তখন ওই মুখবিবরের মধ্যে শূন্যস্থানে অবস্থান করছে। এরপর রয়েছে এ আর অ। এখানেও জিহ্বাগ্র মুখবিবরের মধ্যে শূন্যস্থানে অবস্থান করছে, কিন্তু সর্বনিম্ন বিন্দু থেকে 2/3 ঊর্ধ্বে, তাই এদের বলা হচ্ছে নিম্ন মধ্যস্বর। আর আ জিহ্বাগ্র সর্বনিম্ন বিন্দুতে মুখবিবরের মধ্যে অবস্থান করছে, তাই একে বলছে নিম্ন স্বর। তাহলে এই চারটি ভাগ হলো জিহ্বার উচ্চ নিম্নে অবস্থান অনুসারে স্বরধ্বনির। এরপর আমরা দেখব মুখবিবরের মধ্যে কি পরিমাণ শূন্যস্থান থাকে, তার আয়তন অনুসারে স্বরধ্বনির বিভাজন। প্রথমেই রয়েছে সংবৃত স্বর। সংবৃত স্বরের ক্ষেত্রে কি হয় না, হস্যই আর হস্যৌ এই স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের মধ্যে পুরোটাই ভরে থাকে। মুখবিবরের মধ্যে কোনো এক প্রকার বলা চলে কোনো শূন্যস্থান থাকে না, পুরো শূন্যস্থানটাই ভরে থাকে, তাই হস্যই আর হস্যৌকে বলা হচ্ছে কি সংবৃত স্বর। এরপর আমরা মূলত দেখব যেটা 2/3 শূন্যস্থান ভরে থাকবে। যখন আমরা হস্যই আর হস্যৌ উচ্চারণ করছি তখন মুখবিবরের মধ্যে যে শূন্যস্থান সেটা পুরোটাই ভরে থাকছে, আর যখন আমরা এ আর ও উচ্চারণ করছি তখন মুখবিবরের মধ্যে 2/3 শূন্যস্থান ভরে থাকছে, তাই এদের বলছে অর্ধ সংবৃত স্বর। এরপর রয়েছে অর্ধবিবৃত। কীরকম না, এ আর অ এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের মুখবিবরের মধ্যে 2/3 স্থান ফাঁকা থাকে, যে কারণে এদের বলছে অর্ধবিবৃত স্বর। আর আ এই স্বরধ্বনি উচ্চারণ করবার সময় মুখবিবরের ভেতরের পুরো অংশটাই ফাঁকা থাকে, তাই একে বলছে বিবৃত স্বর। তাহলে এখানে ভাগ হচ্ছে চারটি। আবার একবার বলছি, দেখো আমাদের মূলত মুখবিবরের মধ্যে যে শূন্যস্থান সেটা পুরোটা ভরে থাকে তখন সংবৃত, যখন 2/3 ভরে থাকে তখন অর্ধ সংবৃত, যখন 2/3 ফাঁকা থাকে তখন অর্ধবিবৃত, আর যখন পুরোটাই ফাঁকা থাকে তখন বিবৃত স্বর। তাহলে সংবৃত স্বরের মধ্যে পাওয়া গেল যেটা মুখবিবরের শূন্যস্থানের অবস্থান বা শূন্যস্থানের পরিমাণ অনুসারে সংবৃত স্বর হিসেবে পাওয়া গেল হস্যই হস্যৌ, অর্ধ সংবৃত হিসেবে পাওয়া গেল এ ও, অর্ধবিবৃত হলো এ অ, আর বিবৃত স্বর হচ্ছে আ। এটা গেল মুখবিবরের শূন্যস্থানের পরিমাণ অনুসারে স্বরধ্বনির বিভাজন। আবারও একবার তোমাদের বলে দিচ্ছি, এখানে মুখবিবরের যে শূন্যস্থান সংবৃতর ক্ষেত্রে পুরোটা ভরে থাকে, অর্ধ সংবৃতর ক্ষেত্রে 2/3 ভরে থাকে মুখবিবরের ভেতরকার শূন্যস্থান, অর্ধবিবৃতর ক্ষেত্রে 2/3 শূন্যস্থান ফাঁকা থাকে, আর বিবৃতর ক্ষেত্রে মুখবিবরের ভেতরটা বা যেটা অভ্যন্তর সেটা পুরোটাই শূন্যস্থান থাকে বা শূন্যস্থানটা ফাঁকাই থাকে, যেটা আ। তাহলে এটা গেল মুখবিবরের অভ্যন্তরের শূন্যস্থান অনুসারে স্বরধ্বনির বিভাজন। এরপর যেটা আজকে স্বরধ্বনির শেষ বিভাজন আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঠোঁটের প্রসারণ ও কুঞ্চন, অর্থাৎ ঠোঁটের আকার অনুসারে বিভাজন। এখানে আমরা তিনটে ভাগ পাই, একটা হচ্ছে প্রসারিত স্বর, কুঞ্চিত স্বর এবং স্বাভাবিক বা মধ্যস্থ স্বর বা মধ্যস্বর। তাহলে প্রসারিত স্বর কি না, প্রথমে আসি আমি ই মানে হস্যই এ এ,
উচ্চারণ দেখে বা উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে। ই এ এ, ঠোঁটটা আস্তে আস্তে করে যেন ই থেকে এতে যখনই যাচ্ছি বেশি করে প্রসারিত হলো, ইতেও প্রসারিত, এতেও প্রসারিত, এতেও প্রসারিত। তাহলে ই এ এ এই স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট প্রসারিত হয়, তাই এগুলি প্রসারিত স্বর ঠোঁটের প্রসারণ অনুসারে। আর অ উ ও এই স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কুঞ্চিত হয়, তাই এগুলি কুঞ্চিত স্বর। আর আ এই স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট প্রসারিতও হয় না বা কুঞ্চিতও হয় না, একটা স্বাভাবিক অবস্থায় থাকে, না প্রসারিত না কুঞ্চিত অবস্থায়, তাই একে বলা হচ্ছে স্বাভাবিক স্বর বা মধ্যস্বর ঠোঁটের প্রসারণ বা কুঞ্চন অনুসারে। তাহলে ঠোঁটের প্রসারণ বা কুঞ্চন অনুসারে আমরা স্বরধ্বনির পেলাম তিনটি ভাগ, একটি প্রসারিত স্বর, কুঞ্চিত স্বর 2 নম্বর, এবং 3 নম্বরে রয়েছে স্বাভাবিক স্বর বা মধ্যস্বর। তাহলে এভাবেই আমরা আজকে দেখলাম যে স্বরধ্বনি 7টিকে জিহ্বার অবস্থান অর্থাৎ অগ্রপশ্চাতে অবস্থান অনুসারে এবং জিহ্বার উচ্চ নিম্নে অবস্থান অনুসারে এবং মুখবিবরের অভ্যন্তরে শূন্যস্থানের পরিমাণ অনুসারে আর ঠোঁটের আকার অনুসারে নানান প্রকার বিভাজন। তাহলে তোমরা বুঝে নিয়ে ভালোভাবে উচ্চারণ করে নিজেরাই যদি দেখে নাও যে কোন স্বরধ্বনি উচ্চারণ করবার সময় কোন স্থানের কি পরিবর্তন বা কি আকার হচ্ছে, তাহলে কিন্তু এটা মনে রাখা কোনোভাবেই কঠিন নয়। এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ছেড়ে যাও, অনেকেই কিন্তু এই জায়গাটা ঠিক বুঝে উঠতে পারো না বলে। আশা করছি তোমাদের কাছে এই আলোচনাটা অনেকটাই উপকারে আসবে এবং তোমরা কিন্তু পরীক্ষাতে একটা জিনিস দেখবে যে ধরো তোমাদেরকে বলা হলো যে আ এই স্বরধ্বনিটিকে ঠোঁটের প্রসারণ বা কুঞ্চন অনুসারে কি স্বরধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়, বা জিহ্বার উচ্চ ও নিম্নে অবস্থান অনুসারে কি স্বরধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়, বা বলা হলো হস্যই হস্যৌ এই স্বরধ্বনি দুটিকে মুখবিবরের অভ্যন্তরের শূন্যস্থান অনুসারে কি ধ্বনি হিসেবে বা কি স্বর হিসেবে চিহ্নিত করা হয়, এবং জিহ্বার উচ্চ নিম্নে অবস্থান অনুসারে কি ধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে হস্যই হস্যৌকে মুখবিবরের অভ্যন্তরের শূন্যস্থান অনুসারে কিন্তু সংবৃত স্বর বলা হয়, আর জিহ্বার উচ্চ নিম্নে অবস্থান অনুসারে হস্যই হস্যৌকে উচ্চ স্বর বলা হয়। বা উল্টে এভাবে প্রশ্ন হতে পারে, জিহ্বার উচ্চ নিম্নে অবস্থান অনুসারে কোন স্বরগুলিকে নিম্ন স্বর বা কোন স্বরটিকে নিম্ন স্বর হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে একটাও হতে পারে, একাধিকও হতে পারে। তাহলে নিম্ন স্বর কিন্তু হচ্ছে ঠোঁটের উচ্চ নিম্নে অবস্থান অনুসারে আ। তাহলে এভাবেই তোমাদের এর আগের একটি পর্বে কিন্তু এই রিলেটেড একটা যে রেখচিত্র বলতে পারো, এটা সব লেখকেরই প্রায় ব্যাকরণ বইয়ে রয়েছে, একটা ছবি দেওয়া হয়েছিল, সেই ছবিটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওটা কিন্তু খুব মনে রাখার জন্য কোন স্থানে কে রয়েছে খুবই উপযুক্ত। তাছাড়া যদি তোমাদের এখানে বোঝার আর কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু আমাকে মেসেজ বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের এর পরেও যদি এই অংশে কোনো সমস্যা থাকে তাহলে তা পরিষ্কার করে দিতে। এর পরের পর্বে নিয়ে আসবো ব্যঞ্জন ধ্বনির নানান প্রকার বিভাজন। আজ তাহলে এটাই ভালো করে তোমরা অনুশীলন করো।